প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পাঠে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 2। আজকের যে পাঠটি আমরা আলোচনা করব, এই পাঠটি সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে একই রকম। সুতরাং ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা সকলে একসাথে ক্লাসটি উপভোগ করতে পারো। আমার পরিচয়টা তোমরা জেনে নাও। আমি মোহাম্মদ শরীফুল্লাহ খান, সহকারী শিক্ষক আইসিটি কংসনগর উচ্চ বিদ্যালয়, বুড়িচং, কুমিল্লা। তো চলো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। নিচের ছবিগুলো তোমরা একটু লক্ষ্য করো। এগুলো কিসের ছবি চিনো কিনা দেখো। অনেকে হয়তো চিনেছ বা অনেকে হয়তো প্রথম দেখেছো। এগুলো তো আমরা চিনি, সিডি বা ডিভিডি ক্যাসেট আমরা যেগুলোকে বলি। এটা হচ্ছে পেন ড্রাইভ, এটা হচ্ছে কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভ, এগুলো হচ্ছে ফ্লপি ডিস্ক, এগুলো হচ্ছে মেমোরি কার্ড। তো এগুলা দ্বারা আজকে আমরা কি বুঝতে পারি? আজকে আমাদের যে আজকের পাঠ হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। সাথে আমরা মাদারবোর্ড এবং প্রসেসর সম্পর্কে আলোচনা করব। মেমোরি ও স্টোরেজ ডিভাইস। তো আজকের এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, স্টোরেজ ডিভাইসগুলো চিহ্নিত করতে পারবে, মাদারবোর্ডের কাজ বর্ণনা করতে পারবে, প্রসেসরের কার্যাবলী বর্ণনা করতে পারবে। দেখো, there are two types of memory. Number 1, primary memory. Number 2, secondary memory. অর্থাৎ মেমোরির প্রকারগুলো আমরা ছকের সাহায্যে আমরা দেখব। যে মেমোরিটা প্রথমত দুই প্রকার: প্রধান বা প্রাথমিক মেমোরি, আরেকটা হচ্ছে সহায়ক মেমোরি। প্রাথমিক মেমোরি আর সহায়ক মেমোরি। দেখো, প্রাথমিক বা প্রধান মেমোরিটা দুই প্রকার, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। সহায়ক মেমোরি, দেখো, সহায়ক মেমোরি হিসেবে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি বা ডিভিডি, ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এগুলো হচ্ছে সহায়ক মেমোরি। দেখো, প্রধান বা সহায়ক মেমোরির ক্ষমতা দুইভাবে প্রকাশ করা হয়ে থাকে। এক নম্বরে গতি প্রকাশ করা হয়, যেটা কত স্পিডে এটা চলবে, এটা গতিটা যা হার্টস দ্বারা প্রকাশ করা হয়। মেমোরির গতিটা হার্টস দ্বারা প্রকাশ করা হয়। এই এইচ এই চিহ্নটা থাকবে, এটাকে বলা হয় হার্টস। আর এটা ধারণ ক্ষমতা প্রকাশ করা হয়, যে এটা কতটুকু ধারণ করতে পারবে, এটা প্রকাশ করা হয় বাইট দ্বারা। BYT, বাইট দ্বারা প্রকাশ করা হয়। 1 বাইট সমান সমান 8 বিট। আমরা জানি যে 8 বিটে 1 বাইট হয়, এটা জানা থাকা লাগবে। 8 বিট সমান সমান 1 বাইট, আর 1024 বাইট সমান সমান 1 কিলোবাইট। 1024 বাইট সমান সমান 1 কিলোবাইট। 1024 গুণ 1024 বাইট সমান সমান 1 মেগাবাইট। 1024 গুণ 1024 গুণ 1024 বাইট সমান সমান 1 গিগাবাইট। তারপরে 1024 গুণ 1024 গুণ 1024 গুণ 1024 বাইট সমান সমান 1 টেরাবাইট। তাহলে বাইট হচ্ছে সবচেয়ে ছোট, ধারণ ক্ষমতা প্রকাশের একক হচ্ছে বাইট। তারপরে উপরের দিকে হচ্ছে কিলোবাইট, তারপরে মেগাবাইট, তারপরে গিগাবাইট, তারপর হচ্ছে টেরাবাইট। আমরা সাধারণত এই বি দ্বারা বাইট সংক্ষেপে
সংক্ষেপে বি দ্বারা বাইট বোঝানো হয়, কেবি কেবি দ্বারা কিলোবাইট বোঝানো হয়, এমবি দ্বারা মেগাবাইট বোঝানো হয়, জিবি দ্বারা গিগাবাইট বোঝানো হয়, টিবি দ্বারা টেরাবাইট বোঝানো হয়। এটাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি, যেমন দেখো এভাবে যদি আমরা প্রকাশ করি 8 বিট সমান সমান 1 বাইট, 1024 বাইট সমান সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান সমান 1 মেগাবাইট, আর 1024 মেগাবাইট সমান সমান 1 গিগাবাইট, 1024 গিগাবাইট সমান সমান 1 টেরাবাইট। এটা হচ্ছে র্যাম। দেখো এরকম কম্পিউটার মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, মাদারবোর্ডে লাগানো হয়, এটা র্যাম। এই যে এভাবে লাগানো হয়, দেখো দেখো এটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। প্রসেসর প্রাথমিকভাবে র্যামে প্রয়োজনীয় তথ্য জমা রাখে। প্রসেসর র্যাম থেকে তথ্য নিয়ে তথ্য প্রক্রিয়াজাত করে। প্রসেসর র্যামের যে কোনো জায়গা থেকে তথ্য সংগ্রহ করে বলে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে, সংক্ষেপে র্যাম। কম্পিউটার চালু করলেই র্যাম প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে থাকে, আবার কম্পিউটার বন্ধ হয়ে গেলে র্যাম তথ্য শূন্য হয়ে যায়। এই শূন্য বানানটা তালব্য সন্ধি হবে আর দীর্ঘকার হবে। আচ্ছা দেখো তাহলে র্যাম, এই কথাটা আমাদের জানা থাকা লাগবে যে কম্পিউটার র্যামে যে প্রয়োজনীয় তথ্য থাকে, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে থাকে যখন কম্পিউটার চালু থাকে, আর কম্পিউটার বন্ধ হয়ে গেলে র্যামের সকল তথ্য মুছে যায়, আবার সচল করলে নতুন করে তথ্য গ্রহণ করি। এটা হচ্ছে র্যাম। এরপর দেখো রম। এটা হচ্ছে রম। দেখো এগুলো রম। কম্পিউটার সচল রাখার জন্য যে সকল নির্দেশনা প্রয়োজন সেই নির্দেশনাগুলো রমে সংরক্ষিত থাকে। বিদ্যুৎ থাকা না থাকার উপর এটা নির্ভর করে না। অর্থাৎ এই রমের মধ্যে যে তথ্যগুলো থাকে, যা সংরক্ষিত থাকে, এগুলো কম্পিউটার বন্ধ করলেও থাকবে, কম্পিউটার চালু থাকা অবস্থাও থাকবে। এগুলা মুছে যায় না, বিশেষ ব্যবস্থা ছাড়া এটা মুছে যায় না। মুছতে হলে এগুলো থেকে সিলেক্ট করে ডিলিট করতে হবে। এটা শুধু পাঠ করা যায় বলে এটাকে রিড অনলি মেমোরি বা সংক্ষেপে রম বলা হয়। আবার এটাকে স্থায়ী মেমোরিও বলা হয় বা ক্যাশ মেমোরিও বলা হয়। এটা হচ্ছে রম। হার্ড ডিস্ক, এটাকে হার্ড ডিস্ক ড্রাইভ বলা হয়। দেখো এটা হচ্ছে হার্ড ডিস্ক, আর এটা হচ্ছে ভিতরটা এরকম। এটার মধ্যে একটা চাকা থাকে, চাকাটা ঘুরে। হার্ড ডিস্কটা সাধারণত অ্যালুমিনিয়াম পাতের উপরে ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে তৈরি করা হয়। দেখো অ্যালুমিনিয়াম পাতের উপরে ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে তৈরি করা হয়। ধারণ ক্ষমতা এটার অনেক বেশি, সাধারণত কয়েক গিগাবাইট হতে কয়েক টেরাবাইট পর্যন্ত এটা ধারণ ক্ষমতা। তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী, এটা অনেক দীর্ঘস্থায়ী হয় এবং তথ্য সংরক্ষণ ক্ষেত্রে অধিক নির্ভরযোগ্য। ডিস্ক ও ড্রাইভ একসাথে যুক্ত, এর ব্যবহার অনেক বেশি বর্তমানে। এটা মাদারবোর্ডের সাথে সংযুক্তও থাকে, আবার আলাদাভাবেও ব্যবহার করা হয়। এরপর হচ্ছে এগুলো হচ্ছে ফ্লপি ডিস্কের ব্যবহার এখন হয় না। দেখো পাতলা ও নমনীয় প্লাস্টিকের উপর ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে তৈরি করা হয়। ধারণ ক্ষমতা খুবই কম, এটার ধারণ ক্ষমতা খুবই কম, মাত্র 1.44 মেগাবাইট। বর্তমানে এর ব্যবহার নাই বললেই চলে, এটার ব্যবহার এখন নাই। প্রথম দিকে কম্পিউটারে এটা ব্যবহার করা হতো, ধারণ ক্ষমতা কম হওয়ার কারণে এটা বর্তমানে ব্যবহার করা হয় না। ফ্লপি ডিস্ক এটা এক ধরনের মেমোরি। সিডি রম, এটা হচ্ছে একটা সিডি রম।
দেখো সংযুক্তও থাকে, আবার আলাদাভাবেও ব্যবহার করা যায়। সিডি রম এর পুনরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। সিএতে কম্প্যাক্ট, ডিতে ডিস্ক, আর রিড অনলি মেমোরি। বর্তমানে কম্পিউটার সবচেয়ে জনপ্রিয় বহনযোগ্য স্টোরেজ মিডিয়া হলো সিডি। সিডি রম একটি অপটিক্যাল মাধ্যম। একটি সিডি রমের 700 মেগাবাইট পর্যন্ত ডেটা ধারণ ক্ষমতা আছে, প্রায় 700 মেগাবাইট পর্যন্ত। এটি সহজে বহনযোগ্য ও আকৃতিতে ছোট। একটি মাত্র সিডিতে অনেক বেশি তথ্য রাখা যায়, তাই বর্তমানে সিডির ব্যবহার অনেক বেশি। এরপরে আছে দেখো ডিভিডি। ডিভিডির পুনরূপ হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক, ডিভিডি, ডিজিটাল ভিডিও ডিস্ক বা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। এক ধরনের অপটিক্যাল ডিস্ক ভিত্তিক উপাত্ত সংরক্ষণের ফরম্যাট। আধুনিক ডিজিটাল যুগে অনেক বেশি তথ্য রাখার চাহিদা থেকে এর সৃষ্টি। এর ধারণ ক্ষমতা সাধারণত 7.7 গিগাবাইট থেকে গিগাবাইট বা 8.54 গিগাবাইট, দুইটি স্তরে। একটি স্তরে থাকে 7.4 গিগাবাইট একটি স্তরে, আর দুইটি স্তরের যে ডিভিডি আছে ওইটাতে 8.54 গিগাবাইট পর্যন্ত ধারণ ক্ষমতা। একটি 4.7 গিগাবাইটের ডিভিডিতে একটি সিডির প্রায় 6 গুণ বেশি তথ্য রাখা যায়, তাহলে সিডি থেকে এটার ধারণ ক্ষমতা অনেক বেশি। সাধারণত এক স্তরের যে ডিভিডিটা আছে এটা 6টি সিডি ক্যাসেটের সমান, তাহলে ডিভিডির ধারণ ক্ষমতা অনেক বেশি। এগুলো হচ্ছে পেন ড্রাইভ। যেখানে নেটওয়ার্ক নেই সেখানে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য নেওয়ার জন্য যে স্টোরেজ ডিভাইসটি সহজে বহন করা যায় সেটার নাম পেন ড্রাইভ। পেন ড্রাইভের আরেক নাম হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভ। যেমন এগুলা ছোট পেনের মতো পকেটে রাখা যায়, এই জন্য এটাকে পেন ড্রাইভ বলা হয়। দেখে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে মেমোরি কার্ড। তথ্য সংরক্ষণের জন্য এক ধরনের মাইক্রোচিপ সংযুক্ত কার্ড ব্যবহার করা হয়, এগুলোর নাম মেমোরি কার্ড। এটি সরাসরি সংযোগ দেওয়া যায় না, এর জন্য নির্ধারিত স্লট বা কার্ড রিডার প্রয়োজন হয়। এই মেমোরিটা কিন্তু কম্পিউটারে সরাসরি সংযোগ দেওয়া যায় না, এটার জন্য একটা নির্দিষ্ট স্লট প্রয়োজন হয় অথবা কার্ড রিডারের প্রয়োজন হয়। তো বন্ধুরা, আমরা মেমোরি সম্পর্কে আলোচনা করলাম। এই মেমোরি থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো। এত সিডি রম ও ডিভিডি ড্রাইভের মধ্যে পার্থক্য কী? পেন ড্রাইভের জনপ্রিয়তা দিন দিন এত বাড়ছে কেন? এটা একটু এগুলো শিখে নিবি। আজকে এরপরে আমরা মাদারবোর্ড সম্পর্কে একটু আলোচনা করি। মাদারবোর্ড, এটা হচ্ছে মাদারবোর্ড। যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের ভিতরে একটি প্রিন্টেড সার্কিট বোর্ড থাকে। এই বোর্ডে সকল প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোগ দেওয়া থাকে, এটাকে মাদারবোর্ড বলে। দেখো এই মাদারবোর্ডে কিন্তু আমরা কম্পিউটার যাই কিছু ব্যবহার করি সকল যন্ত্রগুলো কিন্তু এই মাদারবোর্ডের সাথে সংযোগ দেওয়া হয়। ওগুলো ছোট ছোট চিপ, সার্কিট, অনেক কিছু এটার মধ্যে আছে। এছাড়া এটি মেইন বোর্ড, এটাকে মেইন বোর্ডও বলা হয় বা সিস্টেম বোর্ড বলা হয়, অথবা লজিক বোর্ড নামে এটি পরিচিত। আমরা সাধারণত মাদারবোর্ড বলে এটাকে চিনি। দেখো এটার মধ্যে এটাকে অনেকে সিপিইউ বলে, এটার নাম সিস্টেম ইউনিট। এই সিস্টেম ইউনিটের ভিতরেই কিন্তু এই মাদারবোর্ডটা থাকে। এটা হচ্ছে বক্স, মাদারবোর্ডের বক্সটা হচ্ছে এটাকে সিস্টেম ইউনিট বলা হয়। এটার মধ্যে এই মাদারবোর্ডটা থাকে। এখানে একটি মাদারবোর্ডে কী কী যন্ত্র থাকে এগুলো কয়েকটার নাম এখানে উল্লেখ করা হয়েছে। দেখো, একটি আধুনিক মাদারবোর্ডের অন্যান্য যন্ত্রাংশের সাথে মাইক্রোপ্রসেসর বা সিপিইউ সকেট, র্যাম স্লট, চিপসেট, রম, ক্লক জেনারেটর, এক্সপানশন স্লট, পাওয়ার সংযোগ স্লট, ইউএসবি পোর্ট, নেটওয়ার্কিং কার্ড ও পোর্ট ইত্যাদি থাকে। দেখো এখানে অনেকগুলো যন্ত্র দেখা যাচ্ছে। দেখছো,
ইউএসবি পোর্ট, এটা হচ্ছে নেটওয়ার্কিং কার্ড, নেটওয়ার্কের সংযোগটা এখানে দেওয়া হয়। তো এখানে অনেক কিছুই এই যন্ত্রগুলো থাকে, আরও অনেক কিছু থাকে, এখানে কয়েকটা নাম উল্লেখ করা হয়েছে। তোমরা এখান থেকে মাদারবোর্ডে কী কী যন্ত্রাংশ থাকে বা মাদারবোর্ডের কাজ কী, এগুলো তোমরা শিখে নেবে। এটা হচ্ছে সিপিইউ বা প্রসেসর, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের ব্রেইন, কম্পিউটারের যে ব্রেইন হচ্ছে এটাকে কম্পিউটার ব্রেইন বলা হয়। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রসেসর। একে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বলা হয়। অসংখ্য ইন্টিগ্রেটেড আইসি সার্কিট দিয়ে এটি তৈরি। দেখো, অনেকগুলো, এগুলোকে আইসি সার্কিট বলা হয়। আইসিগুলো ট্রানজিস্টার দিয়ে তৈরি, এগুলো সব একটি ক্ষুদ্র চিপের মধ্যে থাকে, ছোট্ট একটা চিপের মধ্যে এগুলো থাকে। এই যে দেখো, ছোট্ট একটা চিপ, এর মধ্যে অনেকগুলো আইসি সার্কিট রয়েছে। এই যে মাদারবোর্ডের এখানে প্রসেসরটা থাকে, এই যে প্রসেসর, এটা এখানে লাগানো হয়। একটা প্রসেসরে 3টা অংশ থাকে। দেখো, এক নম্বর হচ্ছে গাণিতিক যুক্তি ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই অংশে গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজগুলো সংগঠিত হয় এই অংশে। 2 নম্বর হচ্ছে নিয়ন্ত্রক অংশ, কন্ট্রোল ইউনিট। কোন নির্দেশের পর কোন নির্দেশ পালিত হবে তা নির্ধারিত হয় এই অংশে, এর জন্য এটাকে নিয়ন্ত্রক অংশ বলা হয়। তারপর হচ্ছে রেজিস্টার স্মৃতি বা রেজিস্টার মেমোরি। এটি ছোট আকারের অত্যন্ত দ্রুতগতির অস্থায়ী মেমোরি। এই অংশ থেকে তথ্য নিয়ে দ্রুত প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়। এই 3টা অংশ থাকে। তো তোমরা সিপিইউর পূর্ণরূপ কি এটা শিখতে পারো, এটা লিখতে পারো। কয়টি অংশের সমন্বয়ে প্রসেসর গঠিত, এই প্রশ্ন দুটো লিখবে। বন্ধুরা, তো আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।